দুপুরের সময় সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিতর্কিত ঘাস চাষ সহ ৬ প্রকল্প একনেকে সম্ভাব্য ব্যয় প্রায় ৯,০০০ কোটি টাকা। যশোর ঝিনাইদহ মহাসড়ক উন্নয়নে কিলোমিটার প্রতি খরচ ৮৬ কোটি টাকা। বেগম জিয়া আদালতে হাজির না হওয়ায় আবারও পেছাল নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ। বারবার সময় আবেদনে ক্ষুব্ধ দুদক আইনজীবী, ঝুলে আছেন বাকি ১০ আসামিও। প্রতিবন্ধী হওয়ায় ঠাঁই মেলেনি স্বজনদের কাছে। শীতের রাতে চাদরে মোড়ানো অবস্থায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ফেলে যায় কে বা কারা, পরম মমতায় তুলে নিল পুলিশ। এবং বঙ্গবন্ধু টি-20 কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে রাজশাহী। সন্ধ্যার ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরছেন সাকিব, কাতারে অনুশীলনে ফুটবলাররা। অবশেষে শূন্য হওয়ার ৫ মাসের মাথায় নতুন প্রতিমন্ত্রী পেতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন জামালপুর ২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মন্ত্রিসভার নতুন এই সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন বলে নিশ্চিত করেছে বঙ্গভবন সূত্র। গেল ১৩ জুন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২০১৯ সালের ৭ জানুয়ারিতে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তার মৃত্যুর পর থেকে কোনো মন্ত্রী ছাড়াই চলে আসছিল এই মন্ত্রণালয়টির কার্যক্রম। বেশ কমাস ধরে ফাঁকা থাকার পর এবার নতুন মুখ আসছে ধর্ম মন্ত্রণালয়ে। এরই মধ্যে নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে জামালপুর ২ আসন থেকে নির্বাচিত ৩ বারের সংসদ সদস্য ফরিদুল হক খান পাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রী আমার জন্য করেছেন, আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি আশা করি যে আল্লাহ পাক এই যে গুরু দায়িত্ব দিয়েছেন সততা এবং নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে আপনার চিন্তা চেতনা এবং লক্ষ্য, সেটা উদ্দেশ্য যাতে সফল করতে পারি। বঙ্গভবন সূত্র জানিয়েছে, করোনার কারণে সীমিত আয়োজনে সম্পন্ন করা হবে শপথের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মন্ত্রিসভার নতুন এই সদস্যকে শপথ পড়াবেন বলে জানা গেছে। ২০১৯ সালের ৭ জানুয়ারি মন্ত্রিসভা গঠনের পর ওই বছরের ১৩ই জুলাই এতে প্রথম রদবদল ও নতুন মুখের অন্তর্ভুক্তি হয়। সে হিসেবে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ দায়িত্ব পালন করছেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী এহসান জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল। ফয়সাল, গতকাল থেকে কিন্তু শোনা যাচ্ছিল মন্ত্রিসভার রদবদলের খবর, তবে সেই গুঞ্জনটি আজ সকালে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সচিবালয়ে একটি প্রেস ব্রিফিং করেছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, হ্যাঁ, খালি হয়ে যাওয়া ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে দায়িত্ব নিচ্ছেন জামালপুর ২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এবং আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে শুধুমাত্র কি ধর্ম মন্ত্রণালয়ে কি রদবদল হচ্ছে, নাকি মন্ত্রিসভার অন্য কোনো পদে অন্য কোনো মন্ত্রণালয়ে রদবদল হচ্ছে। এই বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদের জানিয়েছেন যে আপাতত আর কোনো মন্ত্রণালয়ের রদবদল হচ্ছে না। গুঞ্জন শোনা গেলেও এটি সত্যি নয়, কারণ হলো দেশে এখন যেহেতু করোনার কারণে এক ধরনের বিশেষ পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চান না যে অন্য কোনো মন্ত্রণালয়ে রদবদল করা হোক। এটি ওবায়দুল কাদেরের বক্তব্য ছিল। এবং একই সঙ্গে তিনি এটিও জানিয়েছেন যে আসলে কোনো মন্ত্রণালয়ে রদবদল করা হবে কিনা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন। তবে এখন পর্যন্ত দলীয় সূত্র এবং সরকারের খুব কাছে থাকার কারণে যেসব বিষয় তারা জানতে পেরেছেন, সেইখান থেকে ওবায়দুল কাদের জানিয়েছেন যে আপাতত অন্য কোনো মন্ত্রণালয়ে রদবদল হচ্ছে না। একই সঙ্গে ফয়সাল, আপনাকে জানায় যে মন্ত্রিসভা রদবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে দেখে থাকেন এখানকার মন্ত্রিসভা বিভাগ। সেখান থেকে জানানো হয়েছে আজকে বিকেল নাগাদ একটি প্রজ্ঞাপন হতে পারে। সেটি আবার এমনও হতে পারে যে সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন ধর্ম প্রতিমন্ত্রী শপথের পরও কিন্তু চূড়ান্ত আকারে প্রজ্ঞাপনটি হতে পারে। শুধুমাত্র প্রজ্ঞাপনটি দিয়ে জানিয়ে দেওয়া হবে যে এই পদে অমুক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলো। এছাড়া কিন্তু মন্ত্রিসভা বিভাগের আর কোনো রকম দায়িত্ব নেই। এবং একই সঙ্গে আজকে আমরা কথা বলতে পেরেছিলাম ধর্ম প্রতিমন্ত্রী নতুন
ফরিদুল হক খান দুলাল, তিনি আমাদের জানিয়েছেন তিনি এর মধ্যে আজ সকালে টেলিফোন পেয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং বিকেল 5টায় তাকে জানিয়ে দেওয়া হয়েছে ন্যাম ভবনে, যেখানে তিনি অবস্থান করছেন সেখানে গাড়ি যাবে, সেই গাড়িটি তাকে নিয়ে বঙ্গভবনে চলে যাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য। আমরা তার কাছে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তিনি আসলে নিজেই খুব অবাক হয়েছেন এবং বলেছেন তিনি আসলে আশাই করেননি মন্ত্রিসভা যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণপত্র পাবেন, এবং একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এই কারণে, এবং আশা প্রকাশ করেছেন তাকে নতুন যে দায়িত্বটি দেওয়া হবে সেই দায়িত্বটি তিনি যাতে ভালোভাবে পালন করতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এখন পর্যন্ত ফয়সাল, এ ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ খবর। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। অবশেষে প্রাণী সম্পদের ৩২ জন কর্মকর্তার বিদেশ ভ্রমণ বহাল রেখেই অনুমোদন দেয়া হলো আলোচিত ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্প। চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে যশোর ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পটিরও। ৪৮ কিলোমিটার মহাসড়ক উন্নয়নে সরকার ব্যয় করবে ৪,১৮৭ কোটি ৭০ লাখ টাকা। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ বছরের ১৬তম সভায় অনুমোদন পাওয়া ৭টি প্রকল্পের মোট ব্যয় ১০,৭০২ কোটি ২৩ লাখ টাকা। সভায় অনুমোদন দেওয়া হয়েছে ১,৩৩৩ কোটি টাকার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, ১,০২৪ কোটি টাকা ব্যয়ের পায়রা বন্দর উন্নয়ন প্রকল্প। সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্প ও অর্থায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। এই মুহূর্তে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী সানবির রূপল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রূপল, ফয়সাল, আজকে একনেক সভা একটি গুরুত্বপূর্ণ সভা। এই একনেক সভায় কিন্তু 6টি প্রকল্পর কিন্তু একনেক বৈঠকে উঠেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই একনেক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বরাবরের মতো। তবে তিনি বৈঠকে উপস্থিত না থাকলেও কিন্তু তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দিয়েছেন। তো এই কিছুক্ষণের মধ্যেই পরিকল্পনা সচিব তিনি কিন্তু তার নিজের সভাকক্ষে একটি ব্রিফিং ডেকেছেন, যেই ব্রিফিংয়ের মাধ্যমে একনেক সভার চূড়ান্ত অনুমোদন পাওয়া প্রকল্পগুলো নিয়ে তিনি কথা বলবেন। তবে আজকে সবচেয়ে বেশি যে আলোচিত প্রকল্পটি রয়েছে সেটি হচ্ছে ঘাস প্রশিক্ষণ প্রকল্প, যেটি একই সাথে আলোচিত এবং সমালোচিত। কারণ এর আগে যখন একনেক সভায় এটি তোলার কথা ছিল, সেই একনেক সভায় তোলার কথার আগেই কিন্তু গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে এবং ৩২ জন কর্মকর্তার যে বিদেশ সফর, সেই বিদেশ সফর নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তো তারপরেও কিন্তু এই একনেক সভায় সেই প্রকল্পটি তোলা হয়েছে। গতকালকেও পরিকল্পনা সচিব কিন্তু তিনি বলেছেন যে সেটির গুরুত্ব বোঝানোর জন্য তিনি বলেছেন যে আসলে সেটি আসলে গুরুত্বপূর্ণ প্রকল্প। যদিও সে নিয়ে বিশেষজ্ঞ মহলের মধ্যে এক ধরনের সমালোচনাই করেছেন তারা বলছিলেন যে এই ধরনের প্রকল্পগুলো দেওয়ার আগে আসলে যাচাই বাছাই করা উচিত এবং শুধুমাত্র এই প্রকল্পটি নয় এবং অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়েই বরাবরের মতো যে প্রশ্নগুলো উঠছে, সেই প্রকল্পগুলোর প্রাথমিক অবস্থায় আইএমইডি যখন পরীক্ষা নিরীক্ষা করেন তখন সেইগুলো থেকে যাচাই বাছাই করেই তারপরে একনেক বৈঠকে তোলার পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। একই সাথে এনআইডি একটি প্রকল্প কিন্তু আজকে বৈঠকে পাশ হচ্ছে এবং বৈঠকের যে বিস্তারিত তথ্য, সেই তথ্য আমরা কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত তথ্য জানতে পারবো পরিকল্পনা সচিব যখন ব্রিফিং শুরু করবেন তখনই। তবে একনেক সভার আজকে যে প্রকল্পগুলো রয়েছে সেই অন্যান্য প্রকল্পগুলোর 6টি প্রকল্প পাশ হয়েছে। সেই 6টি প্রকল্প মোট ব্যয় অন্তত 4,000 কোটি টাকা বা তার কিছু বেশি হতে পারে। তো এখনো পর্যন্ত একনেক বৈঠকের খবরাখবর ছিল এটুকুই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। এনইসি সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল। এক যুগেরও বেশি সময় পার হলেও নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 11 জন আসামির বিচার শুরু হয়নি। মামলার 10 আসামির পক্ষে শুনানি সম্পন্ন হলেও বেগম জিয়ার আদালতে অনুপস্থিতি ও বারবার সময় আবেদনের কারণে পিছিয়ে যাচ্ছে এই মামলার বিচার কাজ। দুদক আইনজীবীর অভিযোগ, আসামি পক্ষের কালক্ষেপণেই এমন অচল অবস্থা। আর বেগম জিয়ার আইনজীবীর দাবি, অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারছেন না বেগম খালেদা জিয়া। সোমবার নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে এদিন নির্ধারিত সময়ে আবারও অনুপস্থিত বেগম জিয়া। শুনানি পেছাতে আবেদন করেন তার আইনজীবী। বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি আদালতে হাজির হতে পারবেন না। টানা 30 বারের মতো এমন আবেদনের শুনানি শেষে বিচারক 5 জানুয়ারি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেন।
অভিযোগ গঠনের শুনানির জন্য গেল 2 বছর ধরে বেগম জিয়ার আইনজীবীরা লাগাতার সময় আবেদন করে আসছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুদক আইনজীবী। তিনি বলেন, মামলার বাকি 10 আসামির বিরুদ্ধে ইতিমধ্যেই শুনানি সম্পন্ন হলেও শুধুমাত্র বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচার কাজ বিলম্বিত হচ্ছে তাদের কারণে। আজকে তারা এই দীর্ঘ প্রায় 3-4 বছর থেকে এই 4 শুনানির জন্য, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার 4 শুনানির জন্যই তারা সময় নিয়ে যাচ্ছে। তবে বেগম জিয়ার আইনজীবীদের দাবি, তাদের মক্কেল অসুস্থ থাকার কারণেই তিনি আদালতে উপস্থিত হতে পারছেন না। অপেক্ষাকৃত অধিক বয়স্ক মানুষের জন্য করোনার ঝুঁকি খুব ভয়াবহ এবং মারাত্মক, সেই কারণে ম্যাডাম খালেদা জিয়া আদালতে যেতে পারছেন না। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। 11 বছর পর 2018 সালের 5 মে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। শীতকাল আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। প্রতিদিন 20% মানুষ আক্রান্ত হচ্ছেন। এই মুহূর্তে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সেখানকার করোনা পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পার্থ। ধন্যবাদ। দিন যত যাচ্ছে ততই বন্দনগরী চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। গত 24 ঘন্টায় 242 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 1072টি পরীক্ষার মাধ্যমে। সেক্ষেত্রে আমরা গত সেপ্টেম্বর অক্টোবরে যেমনটি দেখেছিলাম প্রতিদিন 40 থেকে 50 জন করে আক্রান্ত হতো, কিন্তু গত 14 থেকে 15 দিনের মধ্যে শীতের প্রকোপ যেমন বেড়েছে তেমনি করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। এতদিন ছিল শতাধিক রোগী আক্রান্ত হতো, কখনো 145 বা 197 জন, কিন্তু গতকাল এগুলো ছাড়িয়ে গেছে। 242 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেক্ষেত্রে আজকে সকালে আমরা যখন চট্টগ্রামের জেনারেল হাসপাতালে এসেছি আমরা দেখেছি প্রচুর আসলে করোনা আক্রান্ত, বিশেষ করে যারা জ্বরে আক্রান্ত, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছে, এমনকি পরিবারের সকল সদস্য এখানে এসেছেন করোনা পরীক্ষা করাতে। আগে যেখানে গড়ে 700-800 জন পরীক্ষা করাতো, বর্তমানে সেখানে 1,500 রোগীও কিন্তু এখানে আমরা দেখছি সবসময় করোনা পরীক্ষা করাচ্ছে। বর্তমানে চট্টগ্রাম শহরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 24,000 ছুঁই। সেক্ষেত্রে গতকাল চট্টগ্রামে 242 জন সর্বোচ্চ থাকলেও সেক্ষেত্রে গতকাল কোনো মৃত্যু হয়নি, কিন্তু এখনও পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে 313 জন পর্যন্ত মারা গেছে। আর সবচেয়ে যেটি আশঙ্কার বিষয়, শুধু এখন বড়রাই কিন্তু আক্রান্ত হচ্ছে না, আমরা দেখছি ছোট ছোট শিশুরাও যেমন আক্রান্ত হচ্ছে, তেমনি যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক শিশু যারা রয়েছে, যারা চিকিৎসা নিতে গেছেন, তারাও কিন্তু আমরা দেখছি আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত 4 জন নবজাতক শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় দিন যত যাচ্ছে ততই কিন্তু চট্টগ্রামে আবারও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে চট্টগ্রামের সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছে আসলে করোনা প্রতিরোধে যেসব ব্যবস্থা নেওয়া উচিত সকল ধরনের ব্যবস্থা কিন্তু এখানে আছে। তবে আমরা দেখেছিলাম যখন করোনা শুরু হয়েছিল চট্টগ্রামে প্রচুর আইসোলেশন সেন্টার ছিল। বর্তমানে আইসোলেশন বিদ্যানন্দের একটি আইসোলেশন সেন্টার ছাড়া আর কোনো আইসোলেশন সেন্টার নেই। সেক্ষেত্রে বেসরকারি হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে রোগীদের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জেনারেল হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। ফয়সাল। চট্টগ্রামের করোনা পরিস্থিতির খবর নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সক্ষমতার পুরোটা দিয়েও সরকারি হাসপাতালে চাহিদা পূরণ করতে পারছে না একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস লিমিটেড। অথচ পরিধি বাড়লে আরও কয়েকশো কোটি টাকার রাজস্ব বাড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটির প্রধান বলছেন, পর্যাপ্ত জনবল থাকলেও শুধু জায়গার অভাবে উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। ওষুধের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারি এই প্রতিষ্ঠানের ব্যাপ্তি আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। কমিউনিটি ক্লিনিক থেকে সরকারি হাসপাতাল, সব রোগীর চাহিদার মাত্র 40 থেকে 60% ওষুধ সরবরাহ করতে পারে সরকারি তহবিল থেকে। নরমাল যেটা এখান থেকে দেয়, আর যেটা দামি সব বাইরে থেকে কিনা খান। সরকার তো সবগুলো একসাথে এক জায়গায় আমাদের সাপ্লাই দেয় না, আমাদের যা যা সাপ্লাই দেয় আমরা তাই সাপ্লাই দিই। বাকি ওষুধ কিনতে হয় নিজেকেই। তবে ফার্মেসিগুলোতে খুচরা পর্যায়ে ওষুধের দাম নিয়ে রয়েছে তীব্র অসন্তোষ। সরকারি বিধিমতে হাসপাতালগুলোর চাহিদা 72% ওষুধ নিতে হয় এসেনশিয়াল ড্রাগস থেকে। শুধুমাত্র উৎপাদন সক্ষমতা না থাকায় বেশিরভাগ সময় নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিতে পারে না ইডিসিএল। তবে ওষুধের দাম আর মান নিয়ে নেই কোনো অভিযোগ।
পরিসংখ্যান বলছে ইডিসিএল মোট 70টি ওষুধ উৎপাদন করছে, আর এ থেকে বছরে আয় 700 কোটি টাকা। তবে চাহিদার পুরোটা মেটাতে দরকার এর পরিধি বাড়ানো। নার্ভাস সিস্টেমের উপরে অনেক ড্রাগ, সেই অ্যান্টিবায়োটিকগুলি বাড়াতে হবে। আমাদের ওয়াইনম্যান যেমন স্কিনের প্রোডাক্ট আমরা খুব কম করি। কিডনি সিস্টেমে যেমন প্রোস্টেটের জন্য অনেক ড্রাগ, এগুলি ড্রাগগুলি আমাদের তৈরি করার ক্যাপাসিটি অর্জন করতে হবে। ওষুধ উৎপাদনে ইডিসিএলকে যত শক্তিশালী করা যাবে তার প্রভাব পড়বে সরকারি হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত। আর সেটি নিশ্চিত করতে পারলেই তার প্রভাব গিয়ে পড়বে গোটা দেশের ওষুধের বাজারে। আর তাই ওষুধের বাজারকে আরও বেশি সহনশীল করে তুলতে ইডিসিএলের সক্ষমতা আরও বৃদ্ধির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদি ইডিসিএল এর ক্যাপাসিটি বাড়ানো যেত, ক্যাপাসিটি মানে হচ্ছে যে এখন এক্সিস্টিং ক্যাপাসিটিতে হয়তো তারা বেশি ওষুধ প্রডিউস করতে পারছে না, তারা যদি নতুন ফ্যাক্টরি নির্মাণ করে তাহলে ক্যাপাসিটি বাড়লে যেটা হবে সেটা হলো যে লোকাল মার্কেটে কিন্তু ওষুধের দাম কমে আসবে। সমস্যা সমাধানে শিগগিরই গোপালগঞ্জের নতুন প্ল্যান্ট চালুর আশ্বাস কর্তৃপক্ষের। তবে এরপরও চাহিদা কতটা পূরণ হবে সে প্রশ্ন থেকেই গেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির 8 বছর পূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হলো নিহতদের স্মরণে। সকালে মিছিল নিয়ে নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের সামনে জড়ো হন নিহতদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা কারখানাটির মালিক দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহতদের স্বজন ও আহতদের পুনর্বাসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। পরে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জানাবো দেশের বাইরের খবর। অবশেষে স্বস্তি এলো মার্কিন রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্প সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হওয়ার পর থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে মন্ত্রিসভা গুছিয়ে আনার কাজ প্রায় শেষ করে ফেলেছেন নির্বাচনে সদ্য জয়ী প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। প্রেসিডেন্ট নির্বাচনের 3 সপ্তাহ পর মার্কিন রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি এসেছে। অবশেষে ক্ষমতা হস্তান্তরে নমনীয় হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী প্রেসিডেন্ট জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনকে ক্ষমতা হস্তান্তরে নির্দেশনা দিয়েছেন। তবে ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি। উল্টো নির্বাচনে কারচুপির অভিযোগে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলে যাচ্ছেন। সোমবার পরপর 3টি টুইট বার্তায় এইসব মনোভাব প্রকাশ করেন ট্রাম্প। এমনিতেই নতুন প্রশাসন গোছানোর কাজে মনোযোগী ছিলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরে ট্রাম্প প্রশাসনের এমন নির্দেশনা পেয়ে আরও যেন ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। কাল বিলম্ব না করে অ্যান্থনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী হিসেবে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান এভরিল হেইন্সকে মনোনয়ন দিয়েছেন বাইডেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু উপদেষ্টা এবং লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে রাষ্ট্রদূত মনোনয়নের ঘোষণা দিয়েছেন বাইডেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নীতিতেই যেন ফেরার ইঙ্গিত দিলেন ওবামারই রানিং মেট সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। এদিকে পেনসিলভেনিয়ায় বিলম্বিত মেইল ভোট নিয়ে রিপাবলিকানদের করা একটি মামলার শুনানি নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে আরও মামলা করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী জুম্মান সাদেক। জাভলিন জানাবো ফুটবলের খবর। 25 নভেম্বর প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে ধারণা পেতে হয়েছে ইয়ো টেস্টে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছেন ফুটবলার। এদিকে জামাল ভুঁইয়াদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারে পৌঁছে কোয়ারেন্টিন সহ নানা জটিলতায় অনুশীলনে কিছুটা ঘাটতি তৈরি হয় এদিন ফুটবলারদের ফিটনেস সম্পর্কে সঠিক ধারণা পেতে করা হয়েছে ইয়ো টেস্ট। পরীক্ষায় সন্তুষ্ট ফিটনেস কোচ ইভান রাজলগ। ফুটবলাররাও কাতারের কন্ডিশনে মানিয়ে নিতে চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা। 25 নভেম্বর প্রস্তুতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেয় কোনো ঘাটতি রাখতে চাননি জামাল ভুঁইয়ারা। আগে ইয়ো টেস্ট করছি, ফিটনেস টেস্ট করছি, কারণ অনেকদিন পর আমরা প্র্যাকটিস করতেছি। সো কোচ স্টাফ ওরা দেখতে চায় ফিটনেস লেভেল কেমন। প্রস্তুতি আল্লাহর মধ্যে অনেক ভালো চলতেছে আমাদের। জিম সেশন, তারপর মাঠের সেশন, সব কিছু মিলিয়ে আমরা আস্তে আস্তে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হচ্ছি। এদিকে বাংলাদেশ ফুটবল দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কাতারের বাংলাদেশ দূতাবাস। দলের ভালো ফলাফলের অপেক্ষায় আছেন দূতাবাসে নিযুক্ত কর্মকর্তারাও। তাদের সাথে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে
আমরা অত্যন্ত আশাবাদী যে কাতারের জাতীয় ফুটবল দলের সাথে বাংলাদেশ জয়লাভ করবে। 4 ডিসেম্বর কাতারের সঙ্গে বিশ্বকাপের প্রাক বাছাইয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে আল দোহেল স্পোর্টস ক্লাব আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে সন্ধ্যা 7টায় বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি, জানালেন ওবায়দুল কাদের। এবং বেগম জিয়া আদালতে হাজির না হওয়ায় আবারও পেছালো নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ। বারবার সময় আবেদনে ক্ষুব্ধ দুদক আইনজীবী, ঝুলে আছেন বাকি 10 আসামিও। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।